বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা শুরু করছি তোমাদের রসায়নের একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাসটা আমরা আজকে শুরু করব। এবং আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে মানে পঞ্চম ক্লাসে আমরা অ্যালকিন কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আজকে আমরা যে রাসায়নিক ধর্ম, সে রাসায়নিক ধর্মের যে অ্যালকিনের, আমরা অ্যালকেনে দেখেছিলাম যে তারা তেমন কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে যেটা হয় যে সে কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। ঠিক আছে? যেমন সে দহন বিক্রিয়া, অ্যালকিনের দহন বিক্রিয়া ঘটে, সংযোজন বিক্রিয়া ঘটে, পলিমারকরণ বিক্রিয়া। এই গোটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাসে এগুলো সংযুক্ত করা আছে। তা আমরা একে একে এই সবগুলো বিক্রিয়া আমরা পর্যালোচনা করব, আলোচনা করব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো চলো আমরা দেখি ওয়ান বাই ওয়ান। প্রথমে হয়েছে কি দহন। দহন অ্যালকেনে আমরা বলেছিলাম দহন বিক্রিয়া মানে হচ্ছে কি অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের সাথে যে বিক্রিয়া সেটাকে আমরা বলবো হচ্ছে কি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া যদি আমরা কোনো একটা অ্যালকিনের সাথে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটাই, তখন সে কি কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং সেই সাথেই করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের তার দহন বিক্রিয়া। চলো আমরা এখন একটু দেখি আমরা এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, রিয়াকশনটা দেখি। যে প্রথমে আমরা কি করলাম, আমাদের কি দেয়া আছে, একটা অ্যালকিন নিব, যেহেতু অ্যালকিনের দহন। এই যে আমরা দেখতে পাচ্ছ যে ইথিন CH2, এখানে আমাদের কি আছে, একটা এই ডাবল বন্ড আছে। এই ডাবল বন্ড থাকার কারণে এটা হচ্ছে কি আমাদের অ্যালকিন। তাহলে আমি ইথিন নিলাম, তার সাথে আমাদের কি হয়েছে, অক্সিজেন যুক্ত করলাম, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, সেটাকে আমরা বলবো হচ্ছে কি দহন বিক্রিয়া। তাহলে সে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে কি পানি, এবং সেই সাথে করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। এই সেম বিক্রিয়াটাই আমরা দেখেছিলাম কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকেনও যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখনও কিন্তু কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড, পানি এবং সেই সাথে কি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। শুধুমাত্র পরিবর্তনটা কোথায়? বিক্রিয়ক এবং উৎপাদে অণুর সংখ্যা। আমরা একটু সেটা দেখি, দেখো। যেমন এখানে একটা অ্যালকেন আমরা নিলাম, এই হচ্ছে একটা অ্যালকেন, এটা হচ্ছে কি মিথেন, যেটা গ্যাস আমরা বাসাবাড়িতে ইউজ করি। এর সাথে যদি অক্সিজেনের দহন বিক্রিয়া সম্পন্ন হয়, তাহলে এখানেও কি তৈরি হলো? কার্বন ডাই অক্সাইড, পানি আর হচ্ছে কি তাপ। দেখো এখানে পার্থক্যটা কোথায়, যে আমরা এখানে বিক্রিয়কে অ্যালকিনের সাথে আমাদের 3 অণু অক্সিজেন প্রয়োজন, আর অ্যালকেনের ক্ষেত্রে আমাদের কি 2 অণু অক্সিজেন প্রয়োজন। 2 অণু অক্সিজেনের অক্সিজেন 1 অণু মিথেনের সাথে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ। আবার এখানেও দেখো, অ্যালকিনের ক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কি 2 অণু, আর অ্যালকেনের সাথে যদি আমরা দহন বিক্রিয়া ঘটাই তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কি 1 অণু। বাকিটুক সেম আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো একটু যে পার্থক্যটা কোথায়। তেমন কোনো পার্থক্য নেই। দহন বিক্রিয়া, বিক্রিয়ক এবং উৎপাদ, এই উৎপাদে যেটা উৎপন্ন হয় দুটো ক্ষেত্রেই সেম উৎপন্ন হয়। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, পানি আর তাপ। অ্যালকিনের ক্ষেত্রেও কি কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ উৎপন্ন হয়। শুধুমাত্র হচ্ছে কি আমাদের এই যে উৎপাদ এবং বিক্রিয়কে অণুর সংখ্যাটা পরিবর্তন হয়। অ্যালকিনের ক্ষেত্রে কি থাকে? অক্সিজেন দরকার হচ্ছে 3 অণু, তখন আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কয় অণু? 2 অণু। আর অ্যালকেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেন উৎপন্ন, এই অক্সিজেন দরকার হচ্ছে 2 অণু, এবং তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কি 1 অণু। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা অ্যালকেনটা জ্বালানি হিসাবে ইউজ করলে আমাদের কার্বন ডাই অক্সাইড কম উৎপন্ন হয়, না পরিবেশের জন্য একটু ভালো। যেহেতু অ্যালকিন থেকে কার্বন ডাই অক্সাইড বেশি উৎপন্ন হয়, তেমনি সে দূষণটা বেশি ঘটাবে।
এখন দেখো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে মনে রাখবা যে অ্যালকিন অণুতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কি থাকে আমাদের? অ্যালকেনের তুলনায় কম থাকে। অ্যালকিনের যে হাইড্রোজেন, অ্যালকেনের তুলনায় কি থাকে? কম থাকে এবং এর দাহ্যতা অ্যালকেনের তুলনায়ও কি? কম। কারণ আমরা জানি যে হাইড্রোজেন একটা দাহ্য পদার্থ এবং হাইড্রোজেন দাহ্যতা বেশি। তাহলে যেহেতু হাইড্রোজেন হচ্ছে শতকরা কম থাকে অ্যালকিনে, ঠিক আছে? তখন যে কারণে হচ্ছে কি অ্যালকিনটা হচ্ছে কি কম দাহ্য অ্যালকেনের তুলনায়, ঠিক আছে? এবং উৎপন্ন তাপও কম থাকে। আমরা যে তাপ পাবো সেই ক্ষেত্রে তাপও কি অ্যালকেনের তুলনায় কি থাকে? কম। তার মানে যদি আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমরা জ্বালানি হিসাবে যদি ইউজ করি সেটা ভালো হবে কোনটা? অ্যালকেন। কারণ অ্যালকেন থেকে আমরা কি পাচ্ছি? তাপ বেশি পরিমাণে তাপ পাচ্ছি। তাহলে উত্তম জ্বালানি কোনটা? অ্যালকেন। অ্যালকিনও আমরা জ্বালানি হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু সে তাপ দিবে হচ্ছে কি কম। আর অ্যালকেনটা তাপ দিবে হচ্ছে কি বেশি। কারণ সেখানে আমার হাইড্রোজেনের শতকরা পরিমাণ বেশি থাকে এবং হাইড্রোজেনের দাহ্যতা বেশি হওয়ার কারণে অ্যালকেনের দাহ্যতাও অ্যালকিনের তুলনায় বেশি। ঠিক আছে? অ্যালকিনের কম, অ্যালকেনের বেশি। তাই আমরা যদি জ্বালানি হিসাবে অ্যালকেনটা আমাদের কি হবে? ইউজ করাটা অ্যালকিন থেকে উত্তম। দুটোই আমরা ইউজ করতে পারবো। কিন্তু যদি এভাবে প্রশ্ন করে তোমাদের যে কোনটা উত্তম? তাহলে আমাদের উত্তম হবে কোনটা? অ্যালকেন। কারণ অ্যালকেন থেকে আমরা বেশি পরিমাণে তাপ পাচ্ছি। তাহলে জ্বালানিতে হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকে তাপ উৎপন্ন করা। তা জ্বালানি থেকে যেই হাইড্রোকার্বন থেকে আমরা কি পাবো? বেশি পরিমাণে তাপ পাবো, সেইটা আমাদের অপেক্ষাকৃত ভালো। তাহলে আমরা দেখতে পেলাম হচ্ছে কি অ্যালকেনে তাপ বেশি, অ্যালকিনে তাপ কম উৎপন্ন করে। তাই আমরা অ্যালকেনটা হচ্ছে আমাদের জন্য ভালো। এভাবেও অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে যে কোনটা জ্বালানি হিসেবে ব্যবহার করা অধিক উত্তম। এরপরে দেখো তার গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? এই সংযোজন বিক্রিয়া হচ্ছে আবার কয়েকটা পার্টে হয়। বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া আছে। তা আমরা দেখো 1 বাই 1 দেখি সংযোজন বিক্রিয়া। ১ম টা হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন। মানে কোন একটা অ্যালকিনের সাথে আমরা কি করতে পারি? হাইড্রোজেন সংযোজন করতে পারি। এই বিক্রিয়াটা অবশ্য আমরা এর আগেও দেখেছি। চলো এটা একটু আবার আমরা জাস্ট রিমাইন্ড করি সংযোজন বিক্রিয়া। দেখো, যদি আমরা নিকেল প্রভাবক এবং এর সাথে কি করি? তাপমাত্রা যদি কত ডিগ্রি দেই? ১৫০ থেকে ১৮০। এই তাপমাত্রায় কোন নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা অ্যালকিন অণুকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাই, তখন সে হাইড্রোজেন সংযুক্ত হয়ে আমাদের কি হয়? অ্যালকেনে পরিণত হয়। এটা আমরা কোথায় দেখেছিলাম? যে অ্যালকেন প্রস্তুত করেছিলাম যেখানে। যে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি? তখন কিন্তু একটা ছিল যে অ্যালকিন থেকে আমরা কি করব? অ্যালকেন প্রস্তুত করব। তখন দেখেছিলাম যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযুক্ত করলে আমরা কি পাই? অ্যালকেন পাই। তো এই বিক্রিয়াটা অলরেডি আমরা দেখে এসেছি। এখন আবার সেটা আমরা দেখতেছি যে এটা একটা অ্যালকিনের যেহেতু একটা রাসায়নিক ধর্ম, সে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়। তো সে কারণে আমরা এটা আবার দেখতেছি। এটা নতুন না। দেখো কোন একটা অ্যালকিন আমরা নিয়েছি। এখানে এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকিন CH3 CH আর হচ্ছে কি CH2, এই যে আমাদের ডাবল বন্ড আছে এখানে, এই ডাবল বন্ড আছে। তার মানে এটা হচ্ছে কি একটা অ্যালকিন এবং এই অ্যালকিনটার নাম হচ্ছে কি? যেহেতু ৩ টা কার্বন আছে তাই ৩ কার্বন বিশিষ্ট অ্যালকিনকে আমরা কি বলি? প্রোপিন। তাহলে আমরা প্রোপিনের সাথে আমরা কি যুক্ত করলাম? হাইড্রোজেন। এবং আমাদের কি দরকার? এই বিক্রিয়াটা সংগঠিত হওয়ার জন্য আমাদের কি দরকার? আমরা পূর্বেই জানি অবশ্যই নিকেল একটা প্রভাবক দরকার হবে এবং একে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে? ১৫০ থেকে ১৮০। তাহলে আমাদের কি হবে? এই হাইড্রোজেন, এই যে আমাদের অ্যালকিনের দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা ভেঙে এই দুটো কার্বনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের কি হয়ে যাবে? একক বন্ধন তৈরি করবে। এখান থেকে এই যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এই কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এই পাশের কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। যুক্ত হয়ে তারা কি তৈরি করবে? অ্যালকেন। তার মানে প্রোপিন থেকে তখন কি হয়ে যাবে? প্রোপেন। এই যে দেখো CH3, এই CH2 সিঙ্গেল বন্ড বা একক বন্ধন CH3। এখন আমাদের এটা কি তৈরি হয়ে গেল? অ্যালকেন তৈরি হয়ে গেল। আগে ছিল অসম্পৃক্ত, এখন হয়ে গেল কি? সম্পৃক্ত। এইটা হচ্ছে তার হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এখানে আরেকটা কথা তোমরা একটু মনে রাখো যে আমরা এই যে প্রভাবক যেটা দেওয়া হয়েছে যে নিকেল, এই নিকেলের পরিবর্তে আমরা
এই অন্য প্রভাবকও ইউজ করতে পারি। lead অথবা platinum এই প্রভাবকও আমরা ইউজ করতে পারি। এখানে যে আমাদের একটা প্রভাবক ব্যবহার করতে হবে, সেই প্রভাবক নিকেলের পরিবর্তে এই lead এবং platinum এগুলোও ব্যবহার করতে পারি। কিন্তু আমরা নরমালি কি করি? নিকেলটাই ইউজ করি। তাহলে এটা এই অ্যালকিনটা আমাদের মাখন তৈরির প্রধান উপাদান। একটা মার্জারিন আছে, ঠিক আছে? সেখানে আমরা ব্যবহার করি। উদ্ভিজ্জ তেলের অণুতে একাধিক কার্বন-কার্বন দ্বিবন্ধন বর্তমান থাকে। এটা মনে রাখবা। এবং এটা আমরা কোথায় ইউজ করি? মাখন তৈরিতে। ঠিক আছে? মাখন তৈরির প্রধান উপাদান। এরপরে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যে সংযোজনের যে ব্রোমিন সংযোজন, অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকাইন দুটোতেই এটা ঘটে। আমরা অ্যালকাইনেরটা পরে দেখব। আজকে আমরা দেখব হচ্ছে কি অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এবং কি ঘটনাটা ঘটে। এটা থেকে তোমরা ধরে নিতে পারো যে মোটামুটি 100% কমন এখান থেকে একটা প্রশ্ন আসবেই, যে তার সংযোজন বিক্রিয়া থেকে, যেমন ব্রোমিন সংযোজন খুবই ইম্পর্টেন্ট। তাহলে ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা কি আমরা একটু দেখি। দেখো, এখানে আমরা কি বলা হয়েছে, যে আমরা যদি তরল ব্রোমিন নিব, ঠিক আছে? আমরা যে তরল ব্রোমিনকে যদি কার্বন ক্লোরাইডে দ্রবীভূত করব এবং তার 2% দ্রবণ প্রস্তুত করার পরে যদি ব্রোমিনের দ্রবণটি লালচে বাদামি বর্ণযুক্ত হয়, ঠিক আছে? এই যে ব্রোমিনের যে দ্রবণ, এই দ্রবণটা হচ্ছে কি লালচে বাদামি হচ্ছে তার কালার। এখন এটাকে যদি আমরা অ্যালকিনের সাথে মিশ্রিত করি বা বিক্রিয়া ঘটাই, তখন সে কি করে, এই ব্রোমিনের লালচে বাদামি এই বর্ণটা আমাদের কি হয়ে যায়, ব্লিন হয়ে যায়। তখন তার এই বর্ণটা আর থাকে না, ঠিক আছে? কালারলেস হয়ে যায়। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো, যে এখানে আমাদের অ্যালকিন উপস্থিত আছে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। এটাকে আমরা দেখব একটু পরেই, যে এর দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে এই যৌগটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তার প্রথমে আমরা কি দেখলাম, যে ব্রোমিনের যে একটা লালচে বাদামি বর্ণ থাকে, এটা যদি আমরা কোনো একটা অ্যালকিনের সাথে মিশ্রিত করি, তাহলে ব্রোমিন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে যেই যৌগটা উৎপন্ন করে, সেই যৌগটা দেখা যায় হচ্ছে কি আমাদের কালারলেস। মানে ব্রোমিন দেওয়ার সময় আমরা দেখবো একটা কালার, কিছুক্ষণ পরে বিক্রিয়া হওয়ার পরে, সম্পন্ন হওয়ার পরে দেখবো সেই কালারটা নেই। তখন আমরা বুঝতে পারবো এখানে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিদ্যমান। তাহলে চলো আমরা একটু দেখি এর বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। দেখো, প্রথমে আমরা কি নিলাম, এখানে একটা জেনারেল যে ফর্মুলা, যে আমরা অ্যালকিন নিলাম, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এটা হচ্ছে কি অ্যালকিনের সাধারণ সংকেত। এর সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি, এবং এখানে আমাদের একটা কি দরকার, এই যে বলা হয়েছিল যে কার্বন টেট্রাক্লোরাইড থাকতে হবে প্রভাবক হিসাবে। এই যে কার্বন টেট্রাক্লোরাইড কিভাবে তৈরি হয় সেটাও আমরা গত ক্লাসে দেখেছিলাম, ক্লোরিন সংযোজনের মাধ্যমে 4টা ধাপে তারপরে যে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত হয়। সেই কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা প্রভাবক হিসাবে ইউজ করব। যদি ইউজ করা হয়, তাহলে কি করা হয়, এই যে ব্রোমিন আছে, এই ব্রোমিন দ্রবণটা আমাদের কি হবে, এই যে ডাবল বন্ধন, এই যে দুটো কার্বন, এটা এবং তার পাশে যে আরেকটা আছে, এই দুটো কার্বনের সাথে কি হবে, যুক্ত হবে। প্রথমে এখান থেকে একটা করবে, একটা বন্ধন ভেঙে ফেলবে। এখানে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনে কি করবে, একটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে গেলে কি করবে, এখানে আমাদের একটা হাত ফাঁকা হয়ে যাবে। এই কার্বন বন্ধন যখন ভেঙে যাবে, এখানে একটা তার হাত ফাঁকা হবে। তাহলে তখন সেই দুটো হাত এখানে কি করবে, এই যে দুটো ব্রোমিন আছে, এই দুটো ব্রোমিন এখানে এসে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো, এই যৌগটা উৎপন্ন হবে। তাহলে যেটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত থেকে আমাদের কি হয়ে যাবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এটা উৎপন্ন হলে এই যে আমাদের লালচে বাদামি বর্ণটা আছে, এই বাদামি বর্ণটাও কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তখন আর এই বর্ণটা আমরা দেখতে পাবো না। তাহলে চলো আমরা এটা আরেকটু ভালোভাবে দেখি। এটা তো ছিল জেনারেল ইকুয়েশন, কোন একটা যৌগ আমরা উদাহরণ হিসাবে নেই, নিয়ে তারপরে দেখি কি ঘটনাটা ঘটে। এই যে দেখো, এখন আমরা কি করলাম, এই একটা প্রোপিন নিলাম আমরা, ঠিক আছে? আমাদের যে অ্যালকিন, এই অ্যালকিন থেকে আমরা কি নিলাম, যে একটা যৌগ নিলাম যেটা হচ্ছে কি প্রোপিন, 3টা কার্বন আছে।
একটা ডাবল বন্ড যুক্ত আছে, তার মানে এটা হবে কি প্রোপিন। এর সাথে আমরা কি করলাম, ব্রোমিন যুক্ত করলাম। তাহলে ব্রোমিন যুক্ত করলে আমরা কি জানি, আমাদের এই জেনারেল ফর্মুলা থেকে আমরা কি জানি, এই যেই দুইটা কার্বন পাশাপাশি দ্বিবন্ধন তৈরি করছে, যেই দুইটা কার্বন হচ্ছে আমাদের দ্বিবন্ধন তৈরি করছে, সেই দুইটা কার্বনের সাথে আমাদের কি হবে, ব্রোমিন যুক্ত হবে, এবং এই দ্বিবন্ধন ভেঙে আমাদের কি হবে, একক বন্ধন হবে। তাহলে দেখো এই যে CH3, ঠিক আছে, এখানে CH এই কার্বনটার সাথে ডাবল বন্ড আছে, তার মানে এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এবং তার সাথে কি হবে, একটা ব্রোমিন যুক্ত হবে, এই দেখো CH Br, এবং এখানে CH2 ছিল, তার সাথে কি হবে, একটা ব্রোমিন যুক্ত হলো। তাহলে এই যে তৈরি হলো, এটাকে আমরা বলি ডাইব্রোমো প্রোপেন। যেহেতু আমাদের যৌগটা হচ্ছে কি প্রোপেনের যৌগ, এবং তার সাথে ব্রোমিন যুক্ত আছে দুইটা, সেখানে এই যৌগটার নামকরণ করা হয় এইভাবে যে ডাইব্রোমো প্রোপেন। এখন এটাকে তোমরা একটু ভিন্নভাবেও লিখতে পারি আমরা, ওই যে ব্রোমিন কিভাবে যুক্ত হলো কোন কার্বনের সাথে, এই যে দেখো এভাবেও তোমরা লিখতে পারো, CH3 CH CH2, আর এই যে ব্রোমিন যেটা আছে, এখানে ব্রোমিনটা পাশাপাশি লেখা হয়েছিল, এখানে ব্রোমিনটা যে যুক্ত হলো একটা বন্ধনের মাধ্যমে, অনেক অনেক ক্ষেত্রে এভাবেও দেখানো হয়। তাহলে এইটা হচ্ছে আমরা কি করলাম, যে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তরিত হয়ে গেল। এবং এটা দ্বারা আমরা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে আমরা অসম্পৃক্ততার প্রমাণ করতে পারি, যে কোনো একটা জৈব যৌগ এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তাহলে সেটা আমরা কোন বিক্রিয়ার মাধ্যমে বা কোন পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি, যে ব্রোমিন সংযোজন, ঠিক আছে। যদি আমাদের কাছে যেই হাইড্রোকার্বনটা বা জৈব যৌগটা দেয়া থাকবে, সেই জৈব যৌগটার সাথে যদি আমরা ব্রোমিন দ্রবণ সংযোজন করি, ব্রোমিনকে মিশ্রিত করি, তখন কিছুক্ষণ পরে বিক্রিয়া যদি সংঘটিত হয়, তাহলে তারা কি হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে, তার যে লালচে বাদামি কালার যেটা আছে, এই কালারটা থাকবে না। তো তখন আমরা বুঝবো কি এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। এটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। এই যে দেখো, এই পরীক্ষাটাকে আমরা কি বলি, হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা শনাক্তকারী পরীক্ষা। এই যে ব্রোমিন সংযোজন, এটাকে বলি হচ্ছে কি আমরা অসম্পৃক্ততা শনাক্তকারী। কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। যদি দেখি বিক্রিয়ার পরে কিছুক্ষণ পরে ব্রোমিন যুক্ত করার পরে আমাদের লালচে বাদামি বর্ণটা চলে গেছে, তখন আমরা বলবো কি এটা অসম্পৃক্ত, মানে অ্যালকিন অথবা অ্যালকাইন আছে। আর যদি দেখা যায় যে না, এর লালচে বাদামি বর্ণটা আগের মতোই রয়ে গেছে, তখন আমরা বুঝবো কি এটা সম্পৃক্ত। মানে হচ্ছে অ্যালকেনের সাথে ব্রোমিন যুক্ত করলে সে কোনো বিক্রিয়া দিবে না, ঠিক আছে। আর যদি অ্যালকিন অথবা অ্যালকাইন থাকে, সে বিক্রিয়া করে তার এই যে কালার আছে, এই কালারটা সে করবে ভ্যানিশ হয়ে যাবে, তখন আর কোনো কালার থাকবে না। তখন আমরা বুঝবো এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল, অ্যালকিন অথবা অ্যালকাইন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হয় বিভিন্ন ভাবে, ঠিক আছে। আমরা পরবর্তীতে দেখবো সৃজনশীল প্রশ্ন কিভাবে হতে পারে, এখান থেকে সেটা নিয়ে আলোচনা করব। আপাতত একটু ভালোভাবে বুঝো, তারপরে আমরা যদি দেখো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা যখন করব, তখন বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, নেক্সট যেটা আমরা দেখব, সেটা দেওয়ার আগে আমাদের আরেকটা বিষয় একটু জেনে নিতে হবে। সেখানে সেটা আমরা একটু বলা হয় জাইমান অক্সিজেন, ইংলিশে আমরা বলি ন্যাসসেন্ট অক্সিজেন। তো জাইমান অক্সিজেনটা কি সেটা একটু আমরা দেখি। দেখো, জাইমান শব্দটার অর্থ হচ্ছে এই কেবল জন্মাইছে, এরকম, মানে সদ্য জন্ম, সদ্যজাত জন্ম, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে কি জাইমান। আর রসায়নে জাইমান হলো বলতে বোঝায় সদ্য প্রস্তুত কোন একটা পরমাণু, সেটাকে আমরা বলবো কি জাইমান, ঠিক আছে। রসায়নে আমরা বলতে বুঝবো কি সদ্য প্রস্তুত পরমাণুটাকে বলবো কি জাইমান। এখন দেখো, জাইমান অক্সিজেন হলো সদ্য প্রস্তুত অক্সিজেন পরমাণু। অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে থাকে জাইমান অক্সিজেন বলতে কি বোঝো। তো জাইমান অক্সিজেন হলো কোন একটা বিক্রিয়ায় আমরা কি করছি, সদ্য একটা প্রস্তুত একটা অক্সিজেন পরমাণু, সেটাকে আমরা বলবো কি জাইমান অক্সিজেন পরমাণু, যেটা এখনো কি হয় নাই, কোনো রাসায়নিক বিক্রিয়া করে নাই বা অন্য কোনো অক্সিজেনের সাথে যুক্ত হয় নাই, কেবলমাত্র তৈরি হয়েছে। এবং এটা মনে রাখবা খুবই ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য সে এটা থাকে, অক্সিজেন, জার্মান অক্সিজেন, সাথে সাথে সে বিক্রিয়া করে ফেলে। এবং এটার জারক ধর্ম খুব বেশি, অনেক, এটা খুব তীব্র জারক। এই জার্মান অক্সিজেনটা অক্সিজেনটা হচ্ছে কি তীব্র জারক, তার সে জারক ধর্ম অনেক বেশি।
অল্প সময়ের মধ্যেই সেই করে অক্সিজেন পরমাণু গঠন করে ফেলে। অক্সিজেন অন্য একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সে অক্সিজেন পরমাণু গঠন করে। এবং জাইমান অক্সিজেনটাকে আমরা এই যে কার্লি ব্র্যাকেট অথবা আমরা তৃতীয় বন্ধনী বলি, এর ভিতরে যদি আমাদের ও অক্সিজেন ও লেখা হয় তাহলে আমরা সেটা বুঝবো এই বিক্রিয়ায় এটা হচ্ছে জাইমান অক্সিজেন। আমরা রাসায়নিক বিক্রিয়ায় তো এরকম নামগুলো লিখতে হয়, হাইড্রোজেন, অক্সিজেন বা এরকম মৌলগুলো লিখি। যদি কোথাও এরকম কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকে তখন আমরা বুঝবো কি, যদি এটা এরকম একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে অক্সিজেন দেয়া থাকে তাহলে বুঝবো এই অক্সিজেনটা নরমাল অক্সিজেন না, এটা হচ্ছে কি জাইমান অক্সিজেন। শব্দ প্রস্তুত হয়েছে এবং এটা হচ্ছে একটা তীব্র জারক। সে কি করবে? খুব দ্রুত বিক্রিয়া করে ফেলবে। তো এটাকে বলা হয় হচ্ছে কি আমাদের জাইমান অক্সিজেন। তো জাইমান অক্সিজেনটা এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয় এবং অনেক সময় এমসিকিউ তেও থাকে যে জাইমান অক্সিজেন কি ধরনের? এটা কি একটা জারক নাকি বিজারক? নাকি তার তীব্রতা কেমন? ঠিক আছে? এরপরে আমরা দেখি তাহলে জাইমান অক্সিজেনটা কিভাবে প্রস্তুত হয়। কোন একটা জারক পদার্থ, ঠিক আছে? কোন একটা জারক পদার্থের সাথে যদি পানি, অ্যাসিড বা ক্ষার পদার্থের সাথে একটি বিচ্ছিন্ন অক্সিজেন পরমাণুর বিক্রিয়ার মধ্যবর্তী সময়ে অতি অল্প সময়ের জন্য সৃষ্টি হয়। ঠিক আছে? এটি হচ্ছে কি জাইমান অক্সিজেন। তুমি যদি আরেকটু ভালোভাবে এটার সংজ্ঞা দিতে চাও তাহলে তুমি চাইলে এভাবে দিতে পারো। অথবা এটা দিলেও তোমার কোনো সমস্যা নাই। যে এই সিম্পল এক লাইনে যদি এটা দিতে চাও সেটাও দিতে পারো। আর যদি কেউ একটু ভালোভাবে সংজ্ঞাটা শিখতে চাও তাহলে তোমরা এই যে এখান থেকে এই এই লাইনটা তোমরা শিখে নিতে পারো, জাইমান অক্সিজেনের ডেফিনেশন বা সংজ্ঞা। তোমার পরীক্ষায় আসলে তোমরা এটা যদি দাও তাহলে একটু আরেকটা স্ট্যান্ডার্ড হবে। তো এটা ছিল তোমাদের জার্মান অক্সিজেনের আরেকটা ডেফিনেশন। এরপর আমরা দেখি তাহলে জার্মান অক্সিজেনটা আমাদের কিভাবে প্রস্তুত করা হয়। তাহলে সেই প্রস্তুত করার জন্য আমরা এখানে যে বলছিলাম যে কিছু তীব্র জারক পদার্থ থাকবে। তো এখানে আমরা একটা লিস্ট দিয়েছি জারক পদার্থ কোনগুলো সেগুলোর জন্য। যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর অক্সিজেন, তারপর হলো যে কি O3 হচ্ছে কি ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড, আয়রন, ক্লোরিন এগুলো সবই হচ্ছে কি জারক পদার্থ। ঠিক আছে? তাহলে ওই জাইমান অক্সিজেন তৈরি করা হয় কিভাবে? দেখো, সাধারণত পানির উপস্থিতিতে। ঠিক আছে? আমরা সাধারণত কি করি যে পানির উপস্থিতিতে একটা জারক পদার্থের সাথে এই যে আমরা এখানে দেখালাম যে জারক পদার্থ আছে, এই একটা জারক পদার্থ নিতে হবে, তার সাথে এসিড বা ক্ষারক পদার্থ যদি নেই, এই জারক পদার্থের সাথে আমরা কি নিব? হয় একটা এসিড নিব অথবা একটা ক্ষার নিব। এটা যদি নেই তাহলে একটা অস্থায়ী অক্সিজেন তথা জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের জাইমান অক্সিজেন প্রস্তুত করা পদ্ধতি। আমরা কি দরকার হবে দেখো, আমরা কি বলেছি? একটা জারক পদার্থ নিব। এই যেখানে যে জারক পদার্থগুলো আছে এখান থেকে যেকোনো একটা জারক পদার্থ নিলাম আমরা। আর এর সাথে আমরা কি নিব? একটা অ্যাসিড নিতে পারি অথবা কি ক্ষার নিতে পারি। তাহলে তাদের বিক্রিয়ায় আমাদের কি হয়? জাইমান অক্সিজেন প্রস্তুত হয়। অ্যাসিড, ক্ষার এগুলো তো আমরা জানি আগে থেকেই। তাহলে এখন দেখো আমরা একটু দেখি বিক্রিয়া কিভাবে প্রস্তুত হয়। এছাড়াও অন্যভাবেও আমরা প্রস্তুত হয়। যেমন এখানে কয়েকটা তোমার দেওয়া হয়েছে। এখান থেকেও আমরা কি করতে পারি? প্রস্তুত করতে পারি। ঠিক আছে? যেমন ১ম যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার কি HOCl, এটাকে বলা হয় কি হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিত হয়ে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে কি জাইমান অক্সিজেন প্রস্তুত করে। আবার যদি তুমি অক্সিজেন নাও, একটা জারক পদার্থ, এই অক্সিজেনে যদি H এটাকে বলা হয় কি সূর্যালোক। মানে সূর্যের ভিতরে যে এনার্জি থাকে সেটাকে আমরা H দ্বারা প্রকাশ করি। তাহলে তুমি মৃদু সূর্যালোকে যদি রেখে দাও তাহলে এখান থেকে আমরা কি পাই? ২ টা জার্মান অক্সিজেন পাই। আবার যদি ওজোন গ্যাসের সাথে যদি তুমি এই মানে সূর্যালোক ফেলো, ঠিক আছে? মৃদু সূর্যালোকে রেখে দাও, সেখান থেকে আমরা একটা অক্সিজেন পরমাণু পাবো আর একটা কি পাবো? জার্মান অক্সিজেন পাবো। এবার আসি দেখো, আমরা এখানে যেভাবে বলছিলাম যে আমরা একটা জারক পদার্থের সাথে অ্যাসিড অথবা ক্ষার দিয়ে কিভাবে জাইমান অক্সিজেন প্রস্তুত করতে পারি। তাহলে চলো দেখি। মনে করো আমরা ১ম এ একটা কি নিলাম? এই যে আমাদের একটা এই জারক পদার্থ নিলাম KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটাকে আমরা বলি। ঠিক আছে? এই যৌগটার নাম হচ্ছে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর সাথে আমরা কি নিব? হয় একটা অ্যাসিড নিব অথবা একটা কি নিব? ক্ষার নিব। তাহলে আমরা এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার নিলাম। ঠিক আছে? তাহলে ক্ষার নিলে আমরা কি বলা হয়েছে? সেখান থেকে আমাদের একটা জাইমান অক্সিজেন প্রস্তুত হয়। সেখানে আমাদের কি প্রস্তুত হয়? K2MnO4
আর হচ্ছে পানি, এবং সেই সাথে উৎপন্ন হয় কি অক্সিজেন। তাহলে এটা বিক্রিয়ার ফলে জাইমান অক্সিজেন। তাহলে দেখো এটার নাম হচ্ছে কি, আমরা যদি তোমরা ভুলে যাও সেই কারণে তোমরা নোট করে রাখো এই যৌগটার নাম কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এই যে তৈরি হলো কি পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা কিন্তু কনফিউজড হয়ে যায়, এমসিকিউতে অনেক সময় থাকে। তো এই জন্য এই দুটো সংকেত এবং এটার নাম খুব ভালোভাবে তোমরা একটু শিখে রাখো। এমসিকিউতে অনেক সময় এটা থাকে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কোনটা অথবা পটাশিয়াম ম্যাঙ্গানেটের সংকেত কোনটা, তখন কিন্তু তোমাদের একটু কনফিউজ হয়ে যায়। এখানে একটু ভালোভাবে এটা শিখে রাখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি KMnO4, আর পটাশিয়াম ম্যাঙ্গানেট হচ্ছে কি K2MnO4। তাহলে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক পদার্থ নিলাম, তার সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক যুক্ত করি, তখন সে কি করে বিক্রিয়া করে পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি এবং কি করে জাইমান অক্সিজেন প্রস্তুত করে। তাহলে এটা গেল হচ্ছে কি জারক পদার্থের সাথে একটা ক্ষার নিয়ে। এবার দেখি আমরা অ্যাসিড নিলে কি হয়। দেখো এটা হচ্ছে কি আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের জারক। সরি, এটা হলো এই আরেকটা নিলাম আমরা পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছিলাম। এখান থেকে আমরা কি করলাম, আরেকটা জারক পদার্থ নিলাম যে K2Cr O7। আচ্ছা, এখানে Cr2 হয়ে গেছে, K2Cr হবে। আর এর সাথে আমরা কি করলাম, একটা অ্যাসিড নিলাম, যে কোনো একটা জারক পদার্থ নিলাম, তার সাথে কি করলাম অ্যাসিড নিলাম। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আর হলো একটা অ্যাসিড নিলাম হচ্ছে কি সালফুরিক অ্যাসিড। এর সাথে বিক্রিয়া করে আমাদের কি হবে, পানি, সালফার ডাই অক্সাইড আর হচ্ছে কি জাইমন অক্সিজেন। তার মানে আমরা শিখে গেলাম বা দেখে গেলাম যে আমাদের জাইমন অক্সিজেন কিভাবে প্রস্তুত করতে হয়। যে আমরা এখানে কয়েকটা দেয়া আছে, ইন জেনারেল আমরা এভাবে করতে পারি, অথবা এই যে কোনো একটা জারক পদার্থের সাথে অ্যাসিড অথবা ক্ষারের যদি বিক্রিয়া ঘটাই, তা সেখান থেকে আমরা কি করতে পারি, জাইমন অক্সিজেন প্রস্তুত করতে পারি। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে আরো একটা বিক্রিয়া দেখানো হয়েছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে প্রথমে আমরা কি নিয়েছিলাম, একটা ক্ষার। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা কি নিলাম, এই জারক পদার্থের সাথে আমরা এই লাস্টেরটা আমরা কি নিলাম, একটা অ্যাসিড নিলাম। এই প্রথমটা দেখানো হয়েছিল কি ক্ষার দিয়ে, এটা ছিল হচ্ছে কি ক্ষার। প্রথমটা ছিল হচ্ছে কি ক্ষার পটাশিয়াম ডাইক্রোমেটের এই পারম্যাঙ্গানেটের সাথে, আর এখন হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এটা হচ্ছে কি অ্যাসিড। কারণ আমরা দুই ভাবেই করতে পারি বলেছিলাম, যে হয় আমরা জারক পদার্থের সাথে অ্যাসিড নিব অথবা জারক পদার্থের সাথে ক্ষার নিব। তাহলে তার বিক্রিয়ায় আমাদের কি হবে, পানি, সালফার ডাই অক্সাইড হচ্ছে কি জার্মান অক্সিজেন। এটা হচ্ছে আমাদের জার্মান অক্সিজেন প্রস্তুত কিভাবে আমরা করতে পারি। জার্মান অক্সিজেনটা কি এবং জার্মান অক্সিজেন কিভাবে প্রস্তুত করা যায়, এটা নিয়ে একটু আমরা বিস্তারিত এখানে আলোচনা করে নিলাম, মানে পরবর্তী অংশটা বোঝার জন্য। এবং এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে যে জার্মান অক্সিজেন বলতে কি বোঝো, বা জার্মান অক্সিজেন কি। ঠিক আছে, তো তা আমরা এখান থেকে সেই ডেফিনেশনটা শিখে ফেলবা। আর এখানে কিছু আমরা নতুন যে যৌগ পেলাম, ঠিক আছে, এগুলোর নাম এবং সংকেতটা মুখস্থ করে ফেলবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এরপরে দেখবো আমরা একটু জাইমান অক্সিজেনের একটা বিশেষ ধর্ম আছে, সেই ধর্মটা কি সেটা একটু আমরা দেখি। যে জাইমান অক্সিজেনের যে বৈশিষ্ট্য, জাইমান অক্সিজেনের বৈশিষ্ট্য হলো এটি রঙিন বস্তুকে বর্ণহীন করে। কোনো একটা রঙিন বস্তু যদি থাকে, কোনো একটা যৌগ বা নীলা, সেটা যদি তোমাদের কি হয়, কোনো একটা কেমিক্যাল যে রঙিন যদি থাকে, তখন সেটাকে বিক্রিয়া করে কি করে, সে বর্ণহীন করে ফেলতে পারে। সব না, মানে যেটার সাথে সে বিক্রিয়া করবে সেটার সাথে সে কি করতে পারে, বর্ণহীন হয়ে যায়। তার মানে এখান থেকেও আমরা একটা তার কালার বর্ণহীন হচ্ছে কি হচ্ছে না, সেখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবো। একটু আগে যেমন ব্রোমিন সংযোজন করে আমরা বলেছিলাম কোন একটা যৌগ এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, তেমনি এই জার্মান অক্সিজেন, তার দ্বারা আমরা বলতে পারবো এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। চলো আমরা দেখি সেটা। যে এখন তৃতীয় যেটা আসছে, যে সংযোজন বিক্রিয়ারই আর একটা হচ্ছে কি অ্যালকিনের জারণ। যদি আমরা কি করি, জারণ ঘটাই, তাহলে এই জারণটা ঘটাইতে হলে কি করতে হবে, ক্ষারীয় 2% পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, আমাদের কি থাকবে, ক্ষারীয় থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি হতে হবে, ক্ষারীয়। ঠিক আছে, এবং এর কালারটা হচ্ছে কি লালচে গোলাপি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হচ্ছে কি লালচে গোলাপি। ঠিক আছে, এই দেখো আমি একটু এখানে কালারটাও সেইভাবে দিয়েছি, একটু লালচে এবং গোলাপি মিক্সড করে, তোমরা একটু যাতে তোমাদের দেখে
মাইন্ডে ভালোভাবে ব্রেইনে সেট হয় যে আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হচ্ছে কি লালচে গোলাপি টাইপের, ঠিক আছে? এই ধরনের সে একটা দ্রবণ। এখন যদি এমন হয় দেখো অ্যালকিন ও ক্ষারীয় শীতল লঘু KMnO4 এর জলীয় দ্রবণের জারণ বিক্রিয়ায়, ঠিক আছে? জারণ বিক্রিয়ায় দ্বিবন্ধন দুটি হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে গ্লাইকল উৎপন্ন করে, ঠিক আছে? আমরা যদি অ্যালকিনের সাথে কি করি, এই লঘু শীতল KMnO4 এর জলীয় দ্রবণ যুক্ত করি, তাহলে সে কি করে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ যদি যুক্ত করি এবং সেটা কি হতে হবে লঘু, গাঢ় না কিন্তু, এবং শীতল। কারণ যদি শীতল এবং যদি তোমাদের উষ্ণ হয় তখন তাদের বিক্রিয়া প্যাটার্নও কি হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমাদের একটু এটা খেয়াল রাখবা, আমরা কি নিব, যে লঘু এবং শীতল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ নিব এবং সেটা হতে হবে ক্ষারীয়। তার মানে ক্ষারীয় বুঝতেই পারতেছো যে আমরা ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কি যুক্ত করব, ক্ষার যুক্ত করব, অ্যাসিড না। আমরা জার্মান অক্সিজেন প্রস্তুত করার সময় কি করতে পারতাম, একটা ক্ষারও নিতে পারতাম, একটা কি নিতে পারতাম, অ্যাসিডও নিতে পারতাম। তো আমরা এখানে কি করব, ক্ষার নিব, ক্ষারীয়। আমাদের দ্রবণটা হবে কি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণটা হবে কি ক্ষারীয়, মানে তার সাথে আমরা ক্ষার যুক্ত করব, ঠিক আছে? তাহলে তখন আমাদের কি হয়, এই বিক্রিয়া যদি হয় তখন ২ টা হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে তখন আমাদের গ্লাইকল উৎপন্ন করে। কোন একটা যৌগে যদি ২ টো হাইড্রক্সিল মূলক থাকে তখন যেই ওই যৌগটাকে আমরা বলি কি গ্লাইকল, তার নামের শেষে কি থাকে, গ্লাইকল, ঠিক আছে? তাহলে এই দ্রবণকে কি হয়, অ্যালকিনকে জারিত করে থাকে, ঠিক আছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো কি, এই যে তার গোলাপি বর্ণ ছিল, লালচে গোলাপি বর্ণ, এটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। আর বর্ণটা আর থাকে না। তারপরে এভাবেও আমরা কি করতে পারি, অ্যালকেন শনাক্তকরণ করতে পারি। যে কারণে এটাকে বলা হয় অ্যালকিন শনাক্তকরণ বা দ্বিবন্ধনের উপস্থিতি নির্ণয়। তথা আমরা কি বলতে পারি, জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়। দেখো, যেকোনো একটা নামে বলতে পারে। অ্যালকিন শনাক্তকরণ হতে পারে অথবা দ্বিবন্ধনের উপস্থিতি, মানে অ্যালকিন মানেই তো সেখানে দ্বিবন্ধন আছে। অথবা কি হতে পারে, অসম্পৃক্ততা। কারণ আমরা জানি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে কি হয়, সেই যৌগটাকে কি বলে, অসম্পৃক্ত। তার মানে তোমাকে সৃজনশীলে যেকোনো ভাবেই বলতে পারে। অ্যালকিন শনাক্তকরণ করলেও এই সেইম, যদি বলে দ্বিবন্ধনের উপস্থিতি আছে কিনা নির্ণয় করো, সেটাও কিন্তু এই অ্যালকিনের জারণের মাধ্যমে আমরা করতে পারবো। আবার যদি বলে যৌগ যৌগের অসম্পৃক্ততা নির্ণয় করো, তাহলে সেটাও আমরা কি করতে পারবো, এই অ্যালকিনের জারণ বিক্রিয়া, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের সাথে কোন একটা অ্যালকিনের যে বিক্রিয়া, সেটাকেই আমরা বলবো হচ্ছে কি অ্যালকিন শনাক্তকরণ অথবা দ্বিবন্ধনের উপস্থিতি নির্ণয় অথবা যৌগ যৌগের অসম্পৃক্ততা নির্ণয়। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন তাহলে চলো আমরা একটু, এটা তো দেখলাম বর্ণনা, আমরা একটু কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয় সেটা আমরা একটু দেখি। দেখো, এটা এটা গেল আমাদের বর্ণনা। তার আগে একটু আমরা দেখে নেই, অনেক সময় আমরা এটা দেখি। দেখো এইরকম যদি স্ফটিকাকার যদি তোমরা দ্রবণ তৈরি না করি, তখন সাধারণত কি থাকে, লালচে কালো বর্ণের থাকে। আমরা বাজারে এটা আমরা কিনতে পাওয়া যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? এটা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি কেনো, তাহলে দেখা যাবে এরকম লালচে কালো বর্ণের থাকে। এবং এটা যদি পরবর্তীতে আমরা কি করি, জলীয় দ্রবণ তৈরি করি, মিক্স করি, তখন দেখা যায় এই কালার পাওয়া যায়। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটু দেখার জন্য আরকি, যাতে তোমাদের কালারটা একটু ভিজুয়ালাইজ হলো। ঠিক আছে? যে কেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কেমন হতে পারে। বা কেউ যদি তোমরা বাজার থেকে কিনেও দেখতে পারো। ঠিক আছে? এবং এটা আমরা কি করি, জীবাণুনাশক হিসাবে ব্যবহার করি। তাহলে চলো এখন আমরা দেখি এর বিক্রিয়াটা কিভাবে, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম। যেহেতু আমরা একটা ক্ষারীয় নিব বলা হয়েছে, আমরা যে দ্রবণটা নিব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দিব, লঘু শীতল। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর হচ্ছে একটা জারক, আর আমরা কি নিলাম, একটা ক্ষার নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, জায়মান অক্সিজেন পাবো। একটু আগে এটা আমরা দেখে এসেছি। এবং এই দুটো যদি প্রথমে এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে, জায়মান অক্সিজেন তৈরি করবে। দ্বিতীয় ধাপে হচ্ছে এই জায়মান অক্সিজেনটা, এই যে এখানে তৈরি হলো, এই দ্রবণটা যে আমরা নিলাম, এই দ্রবণে অলরেডি আমাদের জায়মান অক্সিজেন প্রস্তুত হয়েছে। সেইটা হচ্ছে আমাদের এই যে অ্যালকিন যেটা, এটা যে দেখতে পাচ্ছি, এই যে আমাদের অ্যালকিন, কোন একটা অ্যালকিন আমরা যুক্ত করলাম, তখন এই অ্যালকিনের সাথে এই অক্সিজেন আর এই পানির ফলে তারা কি করে, এখানে আরো একটা হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 তৈরি করে। ঠিক আছে? তাহলে H2O2 টাকে তারা আবার কি হয়, ২ টা OH মূলকে আমরা হয়ে যায় H2O2, তার মানে ২ টা OH মানে কি, ২ টা হাইড্রোজেন, ২ টা অক্সিজেন। তাহলে এই জাইমন অক্সিজেন
প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, তারপর সেই হাইড্রোজেন পারঅক্সাইড এই ইথিনের বা অ্যালকিনের এই ডাবল বন্ড ভেঙে, এই অ্যালকিনের ডাবল বন্ডটা ভেঙে যায়। তখন এখানে আর এখানে এই ২ টা কার্বনের সাথে কি করে? এই ২ টা হাইড্রক্সিল মূলক যুক্ত হয়। এই যে দেখো এখানে এই যে CH2 তার দ্বিবন্ধন ছিল। এই দ্বিবন্ধনটা ভেঙে কি করলো? ২ টা হাইড্রক্সিল মূলক যুক্ত হলো। ঠিক আছে? এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল অথবা ইথেন অন টু ডাইঅল ও বলা হয়। আগে ছিল দ্বিবন্ধন, সেখানে ইথিন ছিল। এখন যেহেতু একক বন্ধন হয়ে গেছে, এখন নাম হবে কি ইথেন। আর ২ টা কার্বন, তাহলে এই কার্বন সংখ্যা 1 টু ডাইঅল। কারণ আমরা জানি ২ টা থাকলে সেটাকে আমরা কি বলি? ডাই। আর হাইড্রক্সিল মূলক আছে, এটাকে বলে কি অল, ডাইঅল। অথবা আমরা বলি কি ইথিলিন গ্লাইকল, এভাবেও বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে হচ্ছে আমাদের অ্যালকিনের সাথে জারণ বিক্রিয়া হয় জার্মান অক্সিজেনের মাধ্যমে। মানে ২ টো ধাপে সম্পন্ন হয়। তোমাদের বইতে সরাসরি মনে হয় ১ টা ধাপে আছে। তোমরা সেই ১ টা ধাপে দিলেও সমস্যা নেই। আমি একটু এখানে বিস্তারিত ভেঙে দেখালাম। তাহলে এটাও দেখো, এই পরীক্ষাটাকেও আমরা কি বলি? হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা শনাক্তকরণ পরীক্ষা হিসাবে পরিচিত। কারণ হচ্ছে কি, যদি সে অসম্পৃক্ত হয়, দ্বিবন্ধন থাকে অথবা ত্রিবন্ধনও যদি থাকে, পরবর্তী ক্লাসে দেখব, তখন সে কি করে? তার এই বর্ণটা কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। এই যে গোলাপি বর্ণ, ঠিক আছে? এই যে গোলাপি বর্ণ আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ আছে, এই বর্ণটা আর থাকে না। এই যে দেখো, এখানে আমরা দেখাইলাম যে পটাশিয়ামের এই যে বর্ণটা, ঠিক আছে? এই বর্ণটা আর থাকবে না। তখন সেটা কি হয়ে যাবে? কালারলেস হয়ে যাবে। তখন আমরা তাহলে নিশ্চিত হতে পারবো এটা কি অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত। যদি এই বর্ণ ঠিক থাকে, তার মানে আমরা যে দ্রবণটার সাথে মিক্সড করেছিলাম, ওই দ্রবণটা বা ওই জৈব যৌগটা হচ্ছে কি অলরেডি সম্পৃক্ত ছিল, মানে একক বন্ধন। আর যদি দেখি কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে তার ভিতরে কি ছিল? অসম্পৃক্ত, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ছিল। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? কোন একটা অসম্পৃক্ত না সম্পৃক্ত, এটা আমরা প্রমাণ করতে পারি। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো পানি সংযোজন বিক্রিয়া। এটা খুব ইম্পোর্টেন্ট না, জাস্ট একটু তোমরা শিখে রাখো যে যদি আমরা একটা প্রভাবক নেই, ফসফরিক অ্যাসিড, যে H3PO4, এটাকে বলা হয় কি ফসফরিক অ্যাসিড। তাহলে এই প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা কি করি? আমাদের একটা কন্ডিশন দরকার হবে যে বায়ুমণ্ডলের চাপ হবে কত? 60 অ্যাটমসফেরিক চাপ, এবং তার তাপমাত্রা যদি কি হয়? ৩০০ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন এই যে পানি সংযোজন মানে স্টিম, মানে ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ওয়াটার থাকবে না। সেটা কি হয়ে যাবে? ভ্যাপার হয়ে যাবে। তখন সেই কারণে বলা হয়েছে স্টিম। কিন্তু স্টিল তো তখন H2O থাকবে। তাহলে তখন এই ওয়াটারের স্টিমটা কি করবে? এই অ্যালকিনের সাথে বিক্রিয়া করে সেই করবে? এই বিক্রিয়া সম্পন্ন করবে। তাহলে এখানে আমাদের কি হইতেছে? ইথানল উৎপন্ন করবে। অ্যালকিনের সাথে বিক্রিয়া করে কি করবে? মানে অ্যালকিন মানে এখানে আমরা কি নিয়েছি? ইথিন। ইথিনের সাথে বিক্রিয়া করে কি করে? ইথানল। তো যে হাইড্রক্সিল মূলক যুক্ত হয়েছে, তার মানে কি অ্যালকোহল তৈরি হয়েছে। আর এটা হচ্ছে, আমরা এই অ্যালকোহল তৈরিটা আমরা অন্যভাবেও তৈরি করতে পারি গাজনের মাধ্যমে। গাজন মানে দীর্ঘদিন রেখে দেওয়া, মানে পচন প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়াটা হচ্ছে কি অনেক দিন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর দ্রুত করতে চাইলে হচ্ছে কি আমরা এই পদ্ধতিতে করতে পারি, অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এরপরে দেখো আমরা পলিমারণকরণ বিক্রিয়া। এটা আমাদের বিস্তারিত সামনে আমরা পড়বো। এখানে জাস্ট একটু আমরা দেখব, যেহেতু এটা তার একটা রাসায়নিক ধর্ম সেটা। যে পলিমারকরণ বিক্রিয়াটা কি হয়? যে এটা হচ্ছে পলিমারকরণের সংজ্ঞা। যে কি হচ্ছে? যে বিক্রিয়া হচ্ছে আমাদের কি হবে? একের অধিক মনোমার যুক্ত হয়ে পলিমার উৎপন্ন করে, তাকে বলা হয় কি পলিমারকরণ বিক্রিয়া। অথবা আমাদের কি হবে? প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র অণু, ঠিক আছে, পরস্পরের সাথে যুক্ত হয়, মানে একই ধরনের অণু এক ধরনের সাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করবে বৃহদাকার, তখন সেটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। তো এটা জাস্ট তোমরা সংজ্ঞাটা শিখো। এই পলিমারকরণ নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করবো, আলাদা টপিকস আছে। তাহলে পলিমারকরণ বিক্রিয়ার জন্য আমরা কি করতে হয়? এখানে একটা কন্ডিশন লাগে স্পেশাল, যে ইথিন গ্যাস নিব। ইথিন গ্যাসকে আমরা কি, এই যে এত হচ্ছে আমাদের চাপ, ১০০০ থেকে ১২০০ অ্যাটমসফেরিক প্রেসার দরকার, এবং সামান্য অক্সিজেন দরকার। এর উপস্থিতিতে যদি আমরা ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন গ্যাসকে উৎপন্ন করি, তাহলে তখন আমরা কি পাই? পলিথিন পাই। মানে ইথিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে অনেকগুলো ইথিন যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? পলিথিন তৈরি করে, আমরা যে পলিথিন দেখতে পাই।
তাহলে এটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। দেখো যে আমরা কি নিলাম, যে একটা ইথিন নিলাম। ইথিনের ইথিনের পাশে হচ্ছে কি হচ্ছে আমাদের এই যে এন দিয়ে আমরা কি বলছি, সংখ্যা বোঝাচ্ছি, ঠিক আছে। কেন আমরা অসংখ্য অনেকগুলা ইথিন যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের পলিথিন তৈরি করবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের পলিথিন বিক্রিয়া যেটা হয়, মানে সেম থাকবে ইথিন। এটা এটা হচ্ছে আমাদের ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এই অসংখ্য ইথিন যুক্ত হয়েছে। দেখো দুই দিকে আমাদের কি দেওয়া হয়েছে, সিঙ্গেল বন্ড ফাঁকা আছে, মানে এখানে অসংখ্য, এন এর মান অনেক এখানে নির্দিষ্ট করা নাই, ঠিক আছে। যতগুলো যুক্ত হবে সেটাই হচ্ছে কি এন এর মান। দেখো ইথিন থেকে আমাদের কি হয়েছে, পলিথিন তৈরি হয়েছে। এখন দেখো এই যে বৃহদাকার অণুটিকে বলা হয় পলিমার অণু। এই যে আমরা পলিথিন যেটা পেলাম, উৎপাদ যেটা পেলাম সেটাকে বলা হয় কি পলিমার। বিক্রিয়ার পরে উৎপাদ যেটা পেয়েছি সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার অণু। আর ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এই যে এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ইথিন যেটা ছিল, অসংখ্য ইথিন মিলে যখন একটা বড় অণু তৈরি করছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি মনোমার, ঠিক আছে। তাহলে অনেক সময় তোমাদের এখানে জাস্ট জ্ঞানমূলকের জন্য তোমরা শিখে রাখবা যে পলিমারকরণ বিক্রিয়া কি, তারপর মনোমার কি, পলিমার কি, ঠিক আছে। তাহলে মনোমার কোনটা, যে অসংখ্য বিক্রিয়ক অণু যুক্ত হয়, যেমন এখানে দেখো ইথিন, তাহলে অসংখ্য ইথিন যুক্ত হয়ে কি করছে, পলিথিন তৈরি করছে। তাহলে এই বিক্রিয়ক অণুটাকে বলবো হচ্ছে কি আমরা মনোমার, ঠিক আছে। আর উৎপাদটা হবে পলিমার। বিক্রিয়কে যেটা থাকবে সেটা হচ্ছে মনোমার, আর উৎপাদ হবে যেটা সেটা হচ্ছে কি পলিমার। যেমন এখানে আমাদের পলিথিন হচ্ছে কি উৎপাদ, মানে উৎপাদিত হলো। তাহলে পলিথিনের মনোমার হচ্ছে কি ইথিন। এটা কিন্তু অবজেক্টিভে তোমাদের এরকম প্রশ্ন আসে এমসিকিউতে, যে পলিথিনের মনোমার কোনটি। পলিথিনের মনোমার হচ্ছে কি ইথিন, কারণ অসংখ্য ইথিন যুক্ত হয়ে কি তৈরি করে পলিথিন। তাহলে এটা হচ্ছে কি তার মনোমার। তার পলিথিন হচ্ছে, ইথিন হচ্ছে পলিথিনের মনোমার, অথবা পলিথিনের মনোমার কোনটি, ইথিন। এভাবে হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে তোমরা এইভাবে একটু ভালোভাবে একটু শিখবা, সেটার সময় একটু নিজে একটু চিন্তা করে শিখবা যে প্রশ্নগুলো কিভাবে হতে পারে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের অ্যালকিনের বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম। আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাস।